দর্শক, একুশের চোখের এবারের পর্বে অতি সাধারণ একজন মানুষকে একটু অসাধারণভাবে পরিচয় করাবো। আপনি যিনি শহরে বিলাসী জীবন ভোগ করছেন, অথবা আপনি যে কিনা গ্রামে থেকেও আয়েশি সময় পার করছেন শুধুমাত্র সেই মানুষটির জন্যই। যার ঘুম ভাঙে কাজ করবার জন্য আর দিন শেষে রাতের ঘুম শুরু হয় সেই কাজের কথাই চিন্তা করে। দর্শক, জীবন আর জীবনের স্বপ্ন যার চার দেয়ালের মাঝে বন্দী, সেই মানুষটিকে আমরা নাম দিয়েছি কাজের মেয়ে। মেয়ে মানে মানুষ, মানুষ মানেই অধিকার আছে বেঁচে থাকবার, অধিকার প্রতিষ্ঠা করবার। কিন্তু কেমন আছে সেই মানুষটি? দর্শক, সামান্য কিছু টাকার জন্য বন্দী হওয়া সেই মানুষটির চার দেয়ালের প্রতিটি গাঁথুনিতেই কষ্ট আর নির্যাতনের ছাপ এঁকে দেয় আপনার আমার মতো সভ্য সমাজের কিছু অসভ্য মানুষেরা। সেই সব মানুষের করুণ কাহিনী জানাতে আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। চলুন জেনে আসা যাক তাদের গল্প। বিয়ের বয়স পার হয়ে যাবার পরও বিয়ে করেননি। স্বামীর ঘরে গেলে হয়তো অভাবের সংসারের ছোট চার ভাই বোন আর বাবা মার পাশে থাকা হবে না। অন্যের স্বপ্ন রঙিন করতে নিজের স্বপ্নই তুলে দিয়েছিলেন পরের হাতে। বাসা বাড়িতে কাজ নিয়েছিলেন আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। কিন্তু পরিশ্রমী মানুষটির সব স্বপ্নই আজ নিথর, নিস্তব্ধ। গল্পটা রাজধানীর আজিমপুরের নাসরিন নামের এক কাজের মেয়ের। অথচ মারা যাবার কিছুক্ষণ আগেও এই বাসাটি আগলে রেখেছিলেন মায়ের মতো করেই। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন, যে কারণে ধোয়া মোছা থেকে শুরু করে রান্নাবান্না সহ সব ধরনের কাজই তাকেই করতে হতো। সকাল থেকে সন্ধ্যা দম ফেলার সময় ছিল না নাসরিনের। তারপরও খুশি করা যায়নি মালিককে। ঠিকমতো টাকা পয়সা দিত না, নাসরিনের বাবা মায়ের সঙ্গে দেখাও করতে দেয়া হতো না সময় মতো। আর এসব নিয়ে কথা বলতে গেলেই গৃহকর্ত্রী তাকে নির্যাতন করতেন। আমার মায়ে কইছে, মা আমার বাল থেকে না অনেক দাদা দাদি করে আমি এনে থাকুম না, 2টা মাস থাকুম। এর অবস্থা চাপ দিতে যে আমি মানুষরা ও এরপর তুই যাবি, এমনি যাইতে পারবি না। সংসারের আর্থিক টানাপোড়েন গোছাতে গিয়ে নিজের জীবনেই যে এমন টানাপোড়েন নেমে আসবে তা হয়তো অজানাই ছিল নাসরিনের। নাসরিনের সবচেয়ে আদরের মানুষ ছিল তার ছোট বোন। বোনের চলে যাওয়াতে বুক ফেটে কান্না ছাড়া তার যেন আর কিছুই বলার নেই। আমার আপুর অনেক আশা ছিল, আমার আপু আত্মহত্যা করতে পারে না। আমার আপুর বিয়ের কথা কইলে আমার আপু বিয়ে করে নাই। আমি বিয়ে করব না, আমার ভাই বোনেরা থাকবো কেটাইলে। গেল 10 নভেম্বর আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় 61/এর 5ম তলায় খুন হন গৃহকর্মী নাসরিন। অবশ্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসার মালিক আর পুলিশের কাছে সন্দেহাতীতভাবেই নাকি মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যুতে কাউকে আটক করা যায় না। আর আটক করার তো কোনো সিমটম নাই, যেহেতু ওরা নারীর মাধ্যমে পুরো শরীর আমরা চেক করছি, দেখছি কোথাও আঘাতের চিহ্ন পাই নাই। কিন্তু আশপাশের লোকজন বলছেন নাসরিনকে মাঝে মধ্যেই মারধর করা হতো, আর নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তারা। হয়তো মারতে যেয়া বে জায়গায় কোনো লাত্তি দিয়েছে, মরে গেছে, মরে এখন কিভাবে বাঁচানোর লেগা মনে করেন যে ওটা ঝুলাই দিছে, যে বাইসে দেবো আত্মহত্যা করছে। যেখান থেকে নাসরিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই বাথরুমে ফাঁস নেবার মতো কোনো উপকরণই নেই। এখান থেকে গলায় দড়ি দিয়ে মরছে। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে সে আমার চাইতে খুব এতটুকু উচ্চ হবে, তো এতটুকু উচ্চতার একটা মেয়েকে এখানে গলায় দড়ি দিয়ে মরা সম্ভব না? গলায় দড়ি দিয়ে মরা সম্ভব না। এই যে এতনি উঁচু হইব এটা খার হইলে মনে করেন আর নাটা এতনি লাগে জানি কি টুরা তুই আর দিছে এমনি ঝুলা রইছে, এমনি এমনি এটা রশিটা বান্ধা, মনে করলে খার হয়ে যাইতে পারতো। মাটিতে বদ্ধ খারের জায়গা, কেউ মরতে চায় না। নাসরিনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকাকালীন কেউ একজন সেই সময়ের একটি ছবি তুলে রেখেছিল। সেই ছবি দেখলে যে কেউই ঠাওর করতে পারবে আসলে তাকে মারার পর ঝুলিয়ে রাখবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মারা যাবার পর লাশ ভারী হয়ে যাবার কারণেই হয়তো তাকে আর উপরে ওঠানো সম্ভব হয়নি। অবশ্য তাতেই ঝামেলা শেষ, কারণ পুলিশকে তো বোঝানোই গেছে আত্মহত্যা করেই নাকি মৃত্যু হয়েছে নাসরিনের। মামলা দিতে গেলে আপনি পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসেন, আপনার কয়বার মামলা করে মামলা তো হয়েছে, কে মামলা করলো, আপনার যে বাড়িতে মার্ডার হয়েছে এই বাড়ি এলাই করছে, মেয়ে বললো আমার পুলিশ নিয়ে যাবো মামলা করবো, এটা কোন আইন ভাই, এটা কেমন কথা বলেন? আপনার এত কিছু আমি বুঝতে পারবো না, আপনি কাগজ নিয়ে আসেন, ওর পরে মামলা হইবে, এর আগে কোনো মামলা হইব না। তারপর আমি সরাসরি লালবাগ থানায় গেছি, যেহেতু আমার থানা কোনো নাম্বার নাই। লালবাগ থানায় যে পুলিশ নিয়ে আসে, ইন দ্য মিন টাইম ওর মা আসছে, তারপরে এসে দেখছি।
ইফতেখারের শাশুড়ির দাবি তারা নাকি নাসরিনকে খুবই আদর করত। আমি ওকে চা করে ওর হাতে দিতাম, ও চা করে আমাকে হাতে দিত, মানে এইরকম সম্পর্ক একটা আপনের মত। ও আমাদের মধ্যে এরকমই ছিল। ওরা তো এখন অবজেকশন এরকম দেবেই, ওদের মেয়েটা হাইছে ঠিকই, কিন্তু এক ফোঁটা চোখের পানি কিন্তু ওর মায়ের পড়েনি। তার চেয়ে বরং আমাদের চোখের পানি পড়ছে। এখনো মনে বললে আমাদের কান্না আসে, সত্যি কথা। তাকে ঝুলন্ত অবস্থায় দেখার পর বাঁচানোর জন্য মাথায় নাকি পানিও ঢেলেছিলেন। এভাবে হ্যাং হয়েছে, মাথায় পানি ঢালছে। হ্যাঁ, মাথায় পানি ঢালছে। অথচ আমাদের মনে আছে নাসরিনের মা বলেছিলেন তার মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় থাকলেও পুলিশ বা ওই বাসার কেউই তার ধারে কাছেও যাননি। নাসরিনের মাকেই মৃতদেহ নামাতে হয়েছে। বাসায় এরা কেউই নাই বাসায়। এর মায়া গেট খুলছে আর আমরাও ঢুকছি, এর মায়ও কয় না। অন্য ঘরের একটা বাড়িতে কয় আপনার মাইয়া গোসলখানায় গলায় ফাঁসিতে মরে রয়েছে, আমি যাই গেট খুলে দিই। আমার মায়া এমনি 8টা ঝুলা রয়েছে। তাহলে গৃহকর্ত্রী মাথায় পানি বা ঢাললেন কখন? এইভাবে হ্যাং হয়ে আছে তো, আমি এইভাবে হ্যাং হয়েছে, মাথায় পানি ঢালছে। হ্যাঁ, মাথায় পানি ঢালছে। হ্যাঁ হ্যাঁ, পানি ঢালছে। ওটা কি আর বলছে? দর্শক, ঘটনার ভেতরে গেলে হয়তো আরো অজানা তথ্য বেরিয়ে আসতো, কিন্তু তার আগেই পুলিশ ঝামেলামুক্ত হয়েছেন ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা গেলেও গৃহকর্মীদের ক্ষেত্রে সততা আর সহমর্মিতা নিয়েই এগিয়ে আসেন পুলিশ প্রশাসন। কিন্তু সেই আবেগ খুব বেশি দিন থাকে না বলেই বন্ধ হচ্ছে না গৃহকর্মীদের খুন আর নির্যাতনের ঘটনা। 24/11/2013 আবারও গৃহকর্মী খুন, তবে ঝুলিয়ে নয়। এবারের গল্পটা একটু ভিন্ন। খুন করবার পর ফেলে দেওয়া হয় ছাদ থেকে, আর মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দেবার কথা বলে। ঘটনায় ফুঁসে উঠেছিলেন এলাকার সাধারণ মানুষ। তার ঘরে বললাম যে ভাই দরজাটা গেটটা খুলে দেন, আমরা ভিতরে যাব। সে গেটটা খুলছে, লাস্টে এনে তুইলাম, এনে রক্ত পাইলাম, আমি উপরে গেছি লোকজন লয়া। সে আমারে বলে আমি এফসির বউ, আমার বালটা ফলাইবো, এমন আঙ্গুল দেখাইছে। তখন আমি স্যারের কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি একবার অনুমতি দেন, তার আঙ্গুলটা ভাঙিয়ে দেয়। স্যারে আমার অনুমতি দেয়নি। আমরা বিচার চাই, আমাকে অসহায় করে এরকম জানি নিয়ে না করে। ওই মহিলারে তো নিয়ে গেলে পরে টাকা খায় মহিলাও ছাইরা দাও, আমরা বিচারটা পাবো কিভাবে? কিছুদিন আগেও ওই একই বাসাতেই খুন হয়েছিলেন আরেকজন গৃহকর্মী। আরো একবার করছে, মা রাস্তা দিয়ে মানুষের জুতা দিয়ে পিটাইতো এডিসির বউ। আপনারা যদি আসামি নামাইতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে বলেন, আমরা নামাই নিয়ে আসি। বিচার চাই, আমরা আসামির চেহারা দেখতে চাই, যে সে গ্রেফতার হয়েছে সেটা দেখতে চাই। তাতেও শান্ত হয়নি সাধারণ মানুষ। শেষ পর্যন্ত লাঠিচার্জ আর টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে পুলিশকে। নিচে যখন পুলিশের সাথে সাধারণ মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, গৃহকর্ত্রী অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী তখনও অধ্যত্বপূর্ণ আচরণ করছিলেন মানুষের সাথে। সাংবাদিকদের সাথেও তিনি একই ধরনের আচরণ করেন। আপনাকে কি বলতেছে আপনি শুনতেছেন না? আপনি কেন উত্তেজিত করছেন? আমার বাসায় কোনো কাজের টোটামি ছিল না। রীতা হত্যার বিষয়ে তিনি নানা ধরনের খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন। চোখটা লেগে আসছে, এর মধ্যে আপনি অনেক চিল্লাচিল্লি। দরজা জানলা তো সব লক্ষ্য রাখালি, বারান্দার দরজাটা আমি ভোরবেলা উঠে খুলে দিই। এর মধ্যে আমার বড় ভাইকে বললাম রীতা কোথায়, কারণ আমার মনের মধ্যে বাড়ি দিছে, আমি জানি ওর মাথায় একটু প্রবলেম। তখন আমার বড় ভাই রীতা 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 আমরা বাথরুমের দরজা ভেঙে তো দেখে। তাহলে আপনার ধারণা হচ্ছে যে এখান থেকে লাভ দিছে। কিন্তু এই জায়গাটি দিয়ে একটা মানুষ হবে কোন যুক্তি আপনার কাছে? আমি নিজেই বের হতে পারবো, আমি নিজেই বেরোতে পারবো। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার মাথা ঢুকবে, আপনার নিজের মাথায় ঢুকবে, হয়তো আপনার বডি যাবে না। আর ও তো স্লিম, আমার মতো স্লিম, ও আমার ডেচ পরে। এই দায়টা আসলে কি, এই দায়টা কি আপনার পর্দায় কিনা কিছু আপনার কাছে কি মনে হয়? আপনি দায়নের না, আমার কাছে এখন আমাকে অপরাধী, আমি অপরাধী মনে করব না, কারণ আমার বিবেকে খারাপ লাগতেছে। ও আত্মহত্যা করছে, ওর মাথায় প্রবলেম আছে, ওর একটা মেয়ে আছে, এটার জন্য আমার খারাপ লাগছে। আর বেসিক্যালিও আমার বাসা থেকে এটা করছে, এটার জন্য খারাপ লাগতেছে। যখন একটা কুত্তা পালা হয়, সেও যখন মারা যায়, যেরকম আমি একটা টিয়া পাখি পালতাম, আপনি কিছুদিন আগে মারা গেছে, আমার অনেক কষ্ট, আমি 4-5 দিন ভাতই খাই না। মারা গেলে যে অনুভূতিটা হয় আপনার কাজের বাসার মেয়েটা মারা গেছে, আর আপনি কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি খুব মানে দজ্জাল একটা মহিলা, একটা মানুষকে অত্যাচার করতে পারি? দেখে কার কি মনে হয়েছে সেটা বিষয় নয়, তবে কুত্তা বা টিয়া পাখির মতো ভালোবাসা নিশ্চয়ই কেউই চাইবে না। শেষ পর্যন্ত পুলিশ তাকে আটকের নাটক সাজিয়ে তাদের হেফাজতে নিয়ে যায়, কিন্তু প্রতিরোধ করে তোলে জনসাধারণ। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেল, ঘটনা চাপা রাখা যায়নি। পাশের নির্মাণাধীন বাড়ির ছাদে যারা কাজ করছিলেন তারাই দেখেছেন কিভাবে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে তাকে। ডেড বডিটা পাইছি হলো ওদের ছাদে হালাইছে,
উপর থেকে ওদের ছাদে হালাইছে, টুটুল ভাইকে ছাদে হালাইছে, ওই ছাদে পরে নেই, পরের থেকে এখান থেকে নিচে পড়ছে। লেবার গিলা চিল্লাইছে যে ফালাইতেছে ধরেন। অনেক উঁচু বিল্ডিং তো, ওখান থেকে দেখা যায়, যখন দৌড়ে ফালাইছে তখন দেখছে না, ওরা দেখে দৌড়েছে। এটার ভিতরে ফেলছে, ওইটা ভিতরে ফালাইছে কিন্তু পরে নেই, ও পরে নিচে পড়ে গেছে। আচ্ছা, এমনিতে ফেলছে কি ওই যে বাথরুম থেকে নাকি ছাদ থেকে? ছাদ থেকে। আপনার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ ঝাঁপ দিয়ে একটা মানুষ মারা মানে যাওয়া সম্ভব না, সম্ভব না তো, সম্ভব না, সম্ভব না। তাহলে নিশ্চয়ই এখান থেকে ফেলা হয়েছে। হ্যাঁ, ফেলা হয়েছে। পুলিশ অফিসারের স্ত্রীর বক্তব্য অনুযায়ী এই ভবনের 7 তলার বাথরুমের জানালা দিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ঘটনাস্থলে আসলেই আসলে বাস্তবতাটি বোঝা যাবে। কারণ এই ভবন থেকে পাশের যে ভবনটি রয়েছে এটির এই ওয়ালের ঠিক ওই পাশেই কাজের মেয়ে রিতার মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল। কিন্তু একজন সাধারণ মানুষ তো দূরের কথা, একজন অলিম্পিকের অ্যাথলেটিক্সের পক্ষে আসলে ওই ভবন থেকে এই ভবনের প্রায় 15 ফিট জায়গা বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আসা সম্ভব কিনা সেটি সন্দেহই থেকে যাচ্ছে। এত কিছুর পরও রিতা হত্যায় কোনো মামলাই হয়নি থানায়, তবে মামলা না হলেও পুলিশ বলছে আসামি নাকি জেলে আছে। ওনাকে আমরা গ্রেপ্তার করেছি, ওনার ভাইকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে কার্যবিধি 54 ধারা গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছি। এই মুহূর্তে তারা জেল হাজতে আছে বলে আমরা জানতে পেরেছি। সাধারণ মানুষ হলেও কথা ছিল, একজন অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী মামলা ছাড়াই এতদিন ধরে জেল খাটছেন, অবিশ্বাস্যই মনে হচ্ছে নাকি? বিচারের নামে এমন প্রহসনের পাশাপাশি চলছে এলাকায় সাধারণ মানুষের উপর নির্যাতন। বিষয়টি নিয়ে কেউ মুখ খুললেই তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সকালবেলায় চার দোকান থেকে একজন ধরে নিয়ে গেছে, ওই দোকানে চাটা খাইতেছে, এমনিতে অন্য মানুষ আড্ডা দিতেছে, ওট গাড়ি তো ডিবি এসে ধরে নিয়ে গেছে। এই ঘটনা নিয়ে এই ঘটনা নিয়ে নিয়ে গেছে সামনে দিয়ে, কিন্তু ঠিক আছে এটা জানি, কিন্তু এখন জেলে আছে না বাহির